থেকে উঠেই এক বালতি জামা কাপড় কেচে ধুয়ে নিয়েছি, তার সাথে স্নানটাও করে নিয়েছি। স্নান করে এখন জামা কাপড়গুলো দড়িতে নেড়ে দিচ্ছি। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় ও ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রঞ্জিতা, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ভিডিও শুরুতেই বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, একদম স্কিপ না করে। আর জানো তো, আজকে ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিয়েছি, আর ঘড়িতে সময় এখন 7:10 আর আমার স্নানটাও হয়ে গেছে। এখন পুজোটা দিয়ে নেব। আসলে কি বলো তো, আজকে না অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি। বরমশাই বাজারে গেছে, আমাদের যে গাছে বাতাবি লেবু হয়েছে, তো সেই কিছু বাতাবি লেবু পেড়ে বললো বাজারে বিক্রি করবে, আর তার সাথে ভ্যানটা নিয়েও বেরিয়েছে। যেহেতু এখন তো প্যান্ডেলের কাজ নেই, বর্ষাকাল একেতেই, আবার এই মাসটা চলে গেলে টুকটুক করে ভালোই কাজ হবে। যেহেতু পুজোর সিজন চলে আসবে, তখন আবার কাজ হবে। তো এর জন্য ভোরবেলা বরমশাই উঠেছিল, তখন আমিও উঠেছি। যেহেতু একটু চা করে দিলাম, খেয়ে বেরোলো, খালি মুখে বেরোবে, আর ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি তখন। কারণ কি বলো তো, যেহেতু ওই হাটে কটা লেবু নিয়ে যাবে, বাসি ঘরে গেলে কেমন লাগে না, তো এর জন্য ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। এর জন্য তাড়াতাড়ি ওঠার জন্য আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে গেছে, আর আমার 7টার মধ্যেই সমস্ত কাজ গুছিয়ে স্নানটাও করে নিয়েছি। আর স্নান করে চলে আসলাম এখন এই ঘরে। তো ঘরে এসে এখন সিঁদুরটা পরে নিলাম, মাথাটা আসছে, তারপরে এখন পুজোটাও দিয়ে নেব। আর এদিকে আমার 2 ছেলেকে উঠিয়ে দিয়েছি, ওরা বাইরে এখন ব্রাশ করছে। আর শাশুড়ি মা এখনও ওঠেনি, তার কারণ কি বলো তো, তোমাদের আগের দিন বললাম না শাশুড়ি মার শরীরটা একটু খারাপ, তো এর জন্য উনি এখনও শুয়ে আছে। ওনার প্রচণ্ড মাথা ঘুরছে, আবার তার মধ্যে গায়ে তো একটু কেমন ফোসকা মতো ঠিক উঠেছে, ওগুলোর জন্য ওনার গা হাত পাটা প্রচণ্ডই ব্যথা। তো এর জন্য উনি শুয়ে আছে, ওষুধ চলছে, কিন্তু টাইম লাগবে একটু ঠিক হতে, কারণ বয়সের সাথেই তো সব কিছু, তোমরা তো বোঝোই। তো এদিকে আমি মাথাটা আশ্রে সিঁদুর পরে ঘরে আসনে পুজোটাও দিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে তুলসীতলায়। এই যে তুলসীতলাটায় একটু ধূপকাঠি দেবো। আর সন্ধেবেলা হলে প্রদীপ ধরায়, কিন্তু এখন আর কি ধরায় না, সন্ধেবেলাটাই প্রদীপ দিই। আর এখন শুধু ধূপকাঠি দিয়ে ফুল দিয়ে জল ফুল দিয়ে পুজোটা আর কি দিয়ে থাকি। এদিকে পুজোটা সেরে নিয়েই চলে আসলাম দেখো ঘরের পিছনে। তো এই কাঠের মাচাটার থেকে এখন আমি কাঠ নিয়ে নেব কতগুলো, কারণ রান্নাটাও বসিয়ে দেব। আজকে না রান্নার মতো সেরম কিছুই ঘরে নেই, যা আছে সেটুকুই এখন একবারে রান্না করে রাখবো। তাই ভাবলাম যেহেতু সব কাজ হয়ে গেছে, রান্নাটাও তাড়াতাড়ি করে সেরে নিয়ে হাতের কাজটা নিয়ে একটু বসতে পারবো। কারণ আজকে তো বুধবার, আবার শুক্রবার দিন তো আমার বিড়ি জমা। তো এর জন্য বেশি করে যদি বিড়িটা পুরো কাজটা না বাঁধতে পারি, তাহলে মালিক আবার রাগ করবে, কথা শোনাবে, তারপরে আবার কাজও হয়তো বন্ধ করে দিতে পারে। আর কাজ বন্ধ করে দিলে আমাদের সংসারটা চালানোয় অনেকটা কষ্টকর হয়ে যাবে, জানো তো। তো এর জন্যই পেছন থেকে কাঠগুলো নিয়ে এসে একবারে এখন উনুনটা ধরিয়ে রান্না বসিয়ে দেবো। আর কাঠ নিয়েছি যখন, তোমরা কি খেয়াল করেছো, আমাদের পেছনে না আমাদের পুরো চাষের জমি, আর এই টাইমে শুধু সব জমিতে ধান বোনা হয়েছে, তো পেছনটা দেখতে খুব সুন্দর লাগে, জানো তো। আর তার থেকেও বেশি সুন্দর লাগে যখন এই ধানগুলো পাকে, বেশ যেন মনে হয় কি সোনালি সোনা যেন চারিদিকে ঝকমক করছে, খুব সুন্দর লাগে দেখতে, জানো তো। শুধু এই বছর আমরা ধান করতে পারছি না, তার কারণ কি জানো তো, আমাদের যে মাঠের জমিটা আছে সেটা আমাদের এই সংসারের জন্যই, যখন এই যে লকডাউন পড়েছিল তখন আমাদের পেটে খেয়ে বেঁচে থাকাটাই বড় দায় হয়ে উঠেছিল। তখন বাধ্য হয়ে আমাদের ওই
মাঠের জমিটাকে না বন্ধক দিতে হয়েছিল, কারণ তখন এই যে আমাদের ব্যাটারি ভ্যানটা দেখছো, ভ্যানের ব্যাটারিটা শেষ হয়ে যায়। আর তখন তো কাজও সেরম ছিল না, ওই ভ্যান নিয়ের ওপরেই আমাদের সংসারটা নির্ভর ছিল। কারণ তখন তো প্যান্ডেলের কাজ বলো, কোনো অনুষ্ঠান করাই অ্যালাউ ছিল না। তখন যেহেতু ব্যাটারিটা শেষ হয়ে যায়, তখন বাধ্য হয়ে জমিটা বন্ধক দিয়ে ভ্যানের ব্যাটারি লাগাতে। আর যেটুক পয়সা ছিল সেটুক দিয়েও ছেলে মেয়ে আমরা খেয়ে বেঁচেছিলাম, জানো তো। তো জীবনে অনেক পরিস্থিতির সম্মুখীন হয়েছি, আর এখনও হয়ে যাচ্ছি। আমি এমন অভাগায় মা যে ছেলে মেয়ের মুখে দুবেলা ভাত তুলে দেব, সেই ক্ষমতাটাও আমার এখন হয় না। কি করব বলো, সবই কপাল আর পরিস্থিতি। ভগবান জীবনে আমাকে অনেক অনেক কিছু দেখিয়েছে, আর তার থেকে আমি অনেক অভিজ্ঞতাও লাভ করেছি। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আগের দিন তোমাদের দাদাভাই কতগুলো কচুর শাক কেটে রেখেছিল, তো সেগুলোই এখন বসে কেটে নিচ্ছি। আর গোড়ার দিকটা বাদ দিচ্ছি কেন বলো তো, যেহেতু এখন বর্ষাকাল, তো বিভিন্ন নোংরা পোকামাকড় থাকতে পারে, এর জন্য ওই গোড়ার দিকটা এখন আর নিচ্ছি না, ওই আগার থেকেই কিছুটা অংশ নিচ্ছি। এদিকে কচু শাকটা কাটতে কাটতে পাশের বাড়ি এক কাকিমা আসলো, তো উনি একটু গল্প করছিল আর হাস্যকরভাবে বলছিল, কচুর শাক কাটছো, তাও আবার ভিডিও করতে লাগে। তো আমি তাকে আর হেসে কোনো কিছু উত্তর দিলাম না। কি বলবো বলো, এই যে ভিডিও করি, এটা নিয়েও না মানুষের অনেক সমস্যা। তো লোকের সমস্যা নিয়ে তো আমার কিছু হবে না, তাই না বলো। আমি যদি ছেলে মেয়েকে নিয়ে যদি একবেলা না খেয়ে থাকি না, কেউ আমাকে এক মুঠো খেতে দিতে আসবে না, কিংবা বলবে না যে নাও দুটো ভাত নিয়ে তোমার ছেলেদেরকে। আসলে কি বলো তো, পাড়া প্রতিবেশী এরকমই হয়, যারা মানে কারোর ভালো কিছু দেখতে পারবে না, কিন্তু সে যদি কোনো কিছু করারও চেষ্টা করে সেটাও তাকে করতে দেবে না। আমি এই যে ভিডিও করি, এতে আমি কষ্ট করি, আমার ফোন দিয়ে আমি করি এবং আমার কাজটাকে আমি তুলে ধরি। তো এতেও তাদের সমস্যা, যে কাজ না করে ফোন নিয়েই পড়ে থাকে। তো তাদেরকে তো আর আমি বোঝাতে পারবো না, আর তাদের কথাগুলোকেও আমি বন্ধ করতে পারবো না। হ্যাঁ, পারলে আমি কি পারবো বলো তো, আমার দুটো কান বন্ধ করে, চোখ বন্ধ করে তাদের এই কথাগুলোকে উপেক্ষা করে আমাকে এগিয়ে যেতে হবে। আর আমি সেটাই আমার মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছি, ওর জন্য এখন আর আমার কারোর কথায় গায়ে লাগে না। তো এদিকে আমি কচুর শাকটা কেটে নিয়ে দেখো ধুয়ে নিয়েছি, আর রান্নাঘরে এসে দেখছি আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতটাকে এখন উবুর দিয়ে নেব। আর এদিকে উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, ভাত উবুর হতে হতে আমার কড়াইটা গরম হয়ে যাবে। আর তোমরা কি দেখতে পাচ্ছ এই সাইডে কে দাঁড়িয়ে আছে? আমার ছোট ছেলে। কেন জানো? সমানে বলে যাচ্ছে, মা আমরা কিন্তু কচুর শাক দিয়ে আজকে ভাত খাবো না। তো কি করব বলো, এদিকে আমার ঘরে কিচ্ছু নেই রান্নার মতো। তোমাদের দাদাভাই বেরিয়েছে সকালে ভ্যান নিয়ে, বলেছে যদি সেরকম পয়সা হয় তাহলে আমি মাছ টাছ কিছু নিয়ে আসবো, কিন্তু আমিই বারণ করেছি। তার কারণ কি বলো তো, এদিকে ঘরে রেশনের চাল বাড়ন্ত, চাল কিনে খেতে হচ্ছে। মোটা চাল যদি দোকান দিয়ে কিনতে যাই 38 টাকা কেজি, আর রেশনের চাল 25 টাকা কেজি করে কেনা হয়। কিন্তু এখন যেহেতু রেশনের চাল আর কেউ বিক্রি করছে না, মাসের যেহেতু শেষ, তো সবারই বিক্রি করা হয়ে গেছে, আবার 5 তারিখের পরে রেশন দেবে। তো এই কটা দিন তো খেয়ে বাঁচতে হবে, তো এর জন্যই দোকান থেকে 38 টাকা করে চাল কিনে এনে খাওয়া হচ্ছে। তো এর জন্যই বারণ করেছি যে তোমার মাছ আনতে হবে না, যে কটা টাকা ইনকাম হয় আগে তুমি ঘরে নিয়ে এসো। ঘরে চাল থাকলে নুন ফ্যান যাই জুটুক তাই দিয়ে আমি অন্তত ছেলে দুটোকে খেতে দিতে পারবো। তো এর জন্য আর মাছ আনতে না করেছি। তো এখন কচুর শাকটা করে নেব, আর ছেলেরা যেহেতু বায়না করছে, তো দেখি কচুর শাকটা বসিয়ে আর কি করা যায়। ঘরে যদি দুটো আলু থাকতো তাও না আলু ভেজে দিতাম, কারণ আমার ছেলেদের আলু ভাজা হলে না আর কিছু লাগে না, জানো তো। এদিকে কচুর শাকটা বসিয়ে দিয়ে বাটিতে কটা চাল ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দেখো দু হাতে দুটো নারকেল নিয়ে বাইরে চলে আসলাম। কোনো উপায় নেই, ঘরে যেহেতু কোনো সবজি নেই, তো কি দেব ভেবে না পেয়ে ঘরে দুটো নারকেল ছিল, তো সেগুলোই বের করে নিয়ে এসে এখন কেটে নিচ্ছি। আর ওদিকে যে চাল ভিজিয়েছি,
তো ভাবলাম নারকেল দিয়ে নারকেলটাকে কুড়িয়ে ওই চালগুলোকে বেটে নারকেল দিয়ে বড়া করে দিই, তাহলে কচুর শাক আর এই বড়া দিয়ে ওদের খাওয়া হয়ে যাবে। আর ছেলেদেরকে বলে দিয়েছি দুপুরবেলা একটু স্কুল থেকে যেন আজকে খেয়ে আসে। ছোট ছেলে আমার স্কুল থেকে খেয়ে আসে, কিন্তু বড় ছেলে খেতে চায় না। কেন বলো তো, ওদের তো স্কুলটা অনেক বড়, তো অনেকটা লাইন হয়। বলে মা এই গরমে আমার লাইনে দাঁড়িয়ে খেতে ইচ্ছে করে না, আর তার মধ্যে লাইনে দাঁড়িয়ে খেতে খেতে আবার ঘন্টাও পড়ে যায়, ওর জন্য খেতে চায় না। কিন্তু কষ্ট হলেও আজকে বললাম বাবা আজকের দিনটা তুই একটু খেয়ে আসিস, কারণ আজকে তো আর কিছু রান্না করিনি। ওরা যদি স্কুল থেকে খেয়ে আসে আর এই কচুর শাক আর এই বড়া দিয়ে আমাদের দিনটা চলে যাবে। কি করব বলো, আমি এমন অভাগাই মা যে ছেলেদের দুবেলা দুটো ভালো মন্দ খেতে দেওয়ার কপালটুকু আমার নেই, আর ক্ষমতাও নেই। নারকেল দুটোকে কেটে কুড়িয়েও নিয়েছি, আর এদিকে দেখো চালটাকে বেটে নিচ্ছি। যদি একটু আতপ চাল হতো তাহলে তাড়াতাড়ি নরম হতো, বাটতেও সুবিধা হতো, কিন্তু আতপ চাল তো ঘরে নেই। ওই রান্নার সিদ্ধ চালই এখন বেটে নিয়েছি। তো ভালো মতো মিশ হয়নি, একটু আস্তে আস্তে আছে, তো সেটাকে দিয়েই আর নারকেল কোড়াটাকে দিয়ে লবণ হলুদ একটু কালো জিরে দিয়ে এখন ভালো করে মেখে নিলাম। আর এদিকে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তারপরে এক এক করে আমি বড়াগুলোকে ছেড়ে দিলাম। আর জানো তো এই নারকেলের বড়াটায় মানে চাল বাটার সাথে যদি একটু বেসন দেওয়া হতো তাহলে বেশ ভালো হতো, তাহলে একটু বেশ মাখা মাখা হতো। কিন্তু বেসন যেহেতু ঘরে নেই, তো এই চাল বাটাটা দিয়ে আমি মেখে নিয়েছি। আর দেখো কড়াইতে দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, বড়াগুলোকে আমি আগে ভেজে নিই। কেমন, বড়াগুলো ভেজে দেখো 3টে থালায় ভাত বেড়ে নিয়েছি। একটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য, আর এইদিকে 2 ছেলের জন্য 2টো থালায়। আমি এখন ভাত খাই না, কারণ কি বলো তো, যদি এখন ভাত খেয়ে নিই তাহলে ভরা পেটে ছেলেদেরকে নিয়ে না ওই দৌড়াদৌড়িটা করতে পারি না। একবার বড় ছেলেকে স্কুলে দেওয়া, একবার ছোট ছেলেকে স্কুলে দেওয়া, শরীরটা মানে ক্লান্ত মতো হয়ে যায়। ওর জন্য আমি এখন আর খাই না, ওদেরকে স্কুলে দিয়ে এসে তারপরেই খাই। আর এই যে দেখেছো আমার নারকেলের বড়াগুলো কত সুন্দর হয়েছে, ছেলেরা খেয়ে খুব খুশি হয়েছে, বলেছে মা আরেকদিন বানিও না। তো 2 ছেলেকে খাইয়ে নিয়ে রেডি করিয়ে এদিকে বড় ছেলেকে পাঠিয়ে দিলাম স্কুলে। আজকে আমাকে আর দিয়ে আসতে হবে না, কারণ অঙ্কুশের বাবা আমাদের বাড়ির সামনে এক মুদিখানা দোকানে একটা মালের ভাড়া নিয়ে এসেছে। তো এর জন্যই বললো বাবু তাহলে তুই আয়, আমি তোকে দিয়ে আসি। আর আমি এদিকে সেই ফাঁকে ছোট ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। স্কুলে দিয়ে এসে কটা ভাত খেলাম, খাওয়ার পরেই দেখছি ঝিরিঝিরি করে 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে। তো এর জন্যই জামা কাপড়গুলোকে আগে তুলে নিলাম। জামা কাপড়গুলো ঘরে তুলে সবেমাত্র কলপারে সকালের যে বাসনগুলো আছে এঁঠো বাসনগুলো নামিয়েছিলাম, আর তার মধ্যেই অঝরে শুরু হয়ে গেছে বৃষ্টি। আমার এত সুন্দর শুকনো উঠোনটাকে আবার ভিজিয়ে যা তাই করে দিল। একদম ভালো লাগছে না জানো তো, এই একভাবে কাদা পাড়িয়ে কাজ করতে। এই সারাদিন কাদা পাড়িয়ে যখন রাতে একটু বিছনায় শুই তখন পায়ে হাজার জন্য না আর ঘুমোতে পারি না, পায়ে খুব জ্বালা হয়। কি করা যাবে, উঠোনটায় কাদা কমানোর জন্যই তিরপলগুলোকে পেতে দিয়েছিলাম, কিন্তু সেই তিরপলের ওপরে এখন জল জমে কাদা উঠে গেছে। পুরো উঠোনটা যেন সেই মাঠের চাষের জমির মতো হয়ে গেছে। তো সেই পাড়িয়ে পাড়িয়ে সারাটা দিন আমার কাজগুলো করতে হয়। তবে এখন বৃষ্টিটা একটু ধরন দিয়েছে, তাই আর বসে না থেকে মাথায় গামছা দিয়ে চলে আসলাম কলপারে বাসনগুলোকে ধুতে। কারণ দেখো ওয়েদারের বৃষ্টির জন্য যদি আমরা বসে থাকি, সময় তো আমাদের জন্য বসে থাকবে না, ঘড়ির কাঁটা সমানেই ঘুরতে থাকবে। ওর জন্য আর সময় নষ্ট না করে বাসনগুলোকে ধুয়ে নিলাম। আর এই বাসনগুলোকে ধুয়ে নিয়ে এখন একটু হাতের কাজ নিয়ে বসবো। তারপরে তো আবার 1টা বাজলে ছোট ছেলেকে আনতে যাওয়া, তারপরে আবার 3:30 বাজলে বড় ছেলেকে আনতে যাওয়া। এগুলো তো আমার রেগুলারেরই কাজ, তো এগুলো তো করতেই হবে। তার ফাঁকে আমার হাতের কাজটাকেও সামলাতে হবে। তো
তো এর জন্য আর সময় নষ্ট না করে গামছা মাথায় দিয়ে এক এক করে সব কাজগুলোকে সেরে নিচ্ছি। আর কি বলো তো, কাজ ফেলে রেখে ওই হাতের কাজ নিয়ে যদি বসি না, তাহলে আমি আর শান্তি পাই না। মনে হয় যেন কত কাজ যেন আমি ফেলে রেখেছি। আর কাজগুলো সেরে নিয়ে যদি আমি বসি, বেশ শান্তিতে আমি নিরিবিলি কাজগুলোকে সারতে পারি। তোমাদের সাথে এদিকে কথা বলতে বলতে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর বাসনগুলোকে নিয়ে এখন রাখবো রান্নাঘরে। আর দেখেছো এখনও কীরকম ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তোমরা কি দেখেছো আমাদের রান্নাঘরের চালে কি উঠেছে? এটা না একটা কুমড়ো গাছ। পাড়ায় এক সবজিওয়ালার কাছ থেকেই কুমড়ো রেখেছিলাম, তো বেশ পাকা কুমড়ো। সেই দানাটাই এই রান্নাঘরের সামনে আর কি ফেলেছিলাম, তো সেইখান থেকে একটা চারা উঠেছে। চারাটা প্রথমে খুব সুন্দর উঠেছিল, কিন্তু এখন যে গাছটা যখন বড় হয়েছে না, এখন আর সেরমভাবে ডালপাড়াও ছাড়ছে না। আর এই দিকে বড় ঘরের চালে লাগিয়েছিলাম একটা চাল কুমড়ো গাছ। এটা আমাদের ওই মিটার ঘরের পিছনে গর্তটার ওখানে হয়েছিল। তো এখন যেহেতু বর্ষার সিজন, গাছ লাগালে গাছ বেঁচে যায়, তো আমি তুলে এনে লাগিয়েছিলাম। গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে জানো তো, আর অনেক ফুল আসছে। একটু একটু করে চাল কুমড়ো হচ্ছে আর পচে যাচ্ছে, তো কেন জানি না এখনও পর্যন্ত আমি একটাও চাল কুমড়ো খেতে পারলাম না। গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা যদি কেউ জেনে থাকো বন্ধুরা, তাহলে আমাকে একটু বলো তো যে কি করলে এই চাল কুমড়োগুলো আর কি দাঁড়াবে। যে চাল কুমড়োগুলো জালি একটু একটু হচ্ছে আর তারপরেই পচে যাচ্ছে। এদিকে আমি রান্নাঘরে বাসনগুলো রেখে হাঁসটার জন্য কতগুলো খাবার নিয়ে আসলাম, তো সেগুলোকে দিয়ে দিলাম আর ও খেতে বসে পড়লো। হাঁসটাকে খাবার দিয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। উনুনটাকে এখন লেপে নিচ্ছি। আর দেখেছো উনুনের মধ্যে দিয়ে কীরকম গরম ধোঁয়া বেরোচ্ছে। আসলে রান্না তো করেছি, বেশিক্ষণ হয়নি, তার মধ্যে যেহেতু জল পড়ছে, তখন ওই ছাই আর ধোঁয়া ওপর দিকে উঠে আসছে। তো রান্না বান্না সেরে আমার মোটামুটি সব কাজ সেরে নিয়েছি, উনুনটাও লেপা হয়ে গেছে। তো এখন আমি সব কাজ যেহেতু হয়ে গেছে, এখন আমি বন্ধুরা একটু আমার হাতের কাজ নিয়ে বসবো। তো বন্ধুরা ভিডিওটার সাথে থেকো, দেখতে থাকো। আমি কতগুলো বিড়ি বেঁধে নিয়ে হাতের কাজটা সামলে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কেমন? তো এখন ঘড়ির কাঁটায় সময় ঠিক সন্ধে 7টা। দৌড়ের সামনে বসেছিল তোমাদের দাদা ভাই, আর আমি এদিকে চা করছিলাম। হঠাৎই টর্চ মেরে দেখছে একটা কই মাছ উঠোনে লাফাতে লাফাতে এসেছে। যেহেতু আজকে অনেক বৃষ্টি হয়েছে, তো গর্তের থেকেই উঠে এসেছে, তো সেই মাছটাকে ধরেছে। তো আমি আবার সেটাকে একটু ক্যামেরাবন্দি করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাছটা পেয়ে আমার ছেলেরা তো খুব খুশি। দেখেছো কত বড় একটা বালতি নিয়ে এসেছে। তো এই বালতির মধ্যে একজন মাছটাকে রাখলো, আর একজন তাড়াতাড়ি করে বোতল দিয়ে জল দিচ্ছে যাতে মাছটা মরে না যায়। এদের এদিকে ছেলে মানুষের দেখে আবার তোমাদের দাদা ভাই কী করছে জানো, অন্ধকারে টর্চ নিয়ে গেছে পুকুর পাড়ে। বলল দেখি যদি আর একটা মাছ পাওয়া যায়, তাহলে দুই ছেলের দুটো মাছ ভাজা দিয়ে রাত্রে খাওয়াটা হয়ে যাবে। তো এর জন্যই চারিদিকে টর্চ মেরে দেখছে আর কোনো মাছ উঠেছে নাকি। এর আগে বেশ কয়েকদিন আগে যখন বৃষ্টি হয়েছিল, তখন বেশ জানো তো 4-5টা কই মাছ পেয়েছিলাম। আর এই টাইম কলের ওখানে তোমাদের দাদা ভাই একটা মাগুর মাছও পেয়েছিল। তবে আজকে কপাল খারাপ, এই একটা কই মাছই পাওয়া হয়েছে, আর পায়নি। তো এর জন্য ওই একটাকেই তোমাদের দাদা ভাই কাস্তে দিয়ে এখন কেটে দিচ্ছে। তো এটাকে এখন ভাজা করে দেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আর বড় করব না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের পাশে থাকা আমার খুবই প্রয়োজন। তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না। অনেক আশা আর স্বপ্ন নিয়ে আমার এই চ্যানেলটা খোলা। তো বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ আমার একটু পাশে থেকো। আর দেখো মাছটাকে কেটে ধুয়ে একদম কড়াইয়ে বসিয়ে দিয়েছি ভাজতে। আর হ্যাঁ, মাছটা ভাজা হতে হতে তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, দাঁড়াও। এই যে দেখো, তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে হাটের ওখান থেকে কিনে। তো লেবুটা দেখো কত বড়। এটা হচ্ছে পাতি লেবু, কিন্তু সাইজটা কিন্তু মৌসুমি লেবুর মতো। তো এর জন্যই তোমাদের দাদা ভাই কিনে নিয়ে এসছে। ওই যে সকালে হাটে গেছিলো লেবু বিক্রি করতে, সেখান থেকেই লেবুটাকে কিনে নিয়ে এসছে।
তো চলো বন্ধুরা, সবাইকে জানাই শুভরাত্রি। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে নতুনভাবে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার একটু পাশে থেকো।